প্রথমে জানিয়ে দিব দেশ বিদেশের সংবাদ শিরোনাম। প্রবাসীর স্ত্রী নিয়ে পালালেন ছাত্রদল নেতা। জেনজি বিক্ষোভে উত্তাল মরক্কো, পুলিশ স্টেশনে আগুন, নিহত 2 জন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে বললেন হুমায়ুন কবির। ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে ইউরোপ জুড়ে বিক্ষোভ। ছোট ছোট নৌকা গাজায় পৌঁছায়, তবে সুসজ্জিত নৌবাহিনী কেন পারে না, প্রশ্ন জাতিসংঘ দূতের। ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনে শেষ পর্যন্ত লড়ব, সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়ে ফ্রান্সের রিমা। সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে বাংলাদেশে আসতে হবে ভারতকে, বললেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নির্বাচন ইস্যুতে লন্ডনে ট্রেসি জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা, এবারে বিস্তারিত আলোচনা। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিংয়ে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম রিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ১ অক্টোবর বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়ে। অভিযুক্ত সাইফুল ইসলাম রিয়াদ চরকিং ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর বগুলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলার সৈকত কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। উধাও গৃহবধূ সুমাইয়া আক্তার একই এলাকার প্রবাসী রাশেদের স্ত্রী। তাদের ৪ বছরের এক পুত্র সন্তান রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, সুমাইয়া আক্তার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছেন। তারা অনেক খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না। প্রবাসী রাশেদের বাবা আবুল খায়ের বলেন, আমার ছেলের বউ স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়েছে। রিয়াদ ছাত্রদল করে, তাই কেউ কিছু বলতে সাহস পায়নি। আমি এখন অনেকটা অসহায় অবস্থায় আছি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রদল নেতা অভিযোগ করেন, রিয়াদ প্রায় সময় এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত। তিনি বলেন, ছাত্রদল করার কারণে তার বিরুদ্ধে মুখ খোলা যেত না। এখন সে যা করেছে তাতে আমাদের সমাজে অস্থিরতা তৈরি হয়েছে, তার শাস্তি হওয়া উচিত। চরকিং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন, রিয়াদ ছাত্রদলের রাজনীতি করে। তার সঙ্গে অনেক নেতার ছবি আছে। পাশাপাশি অনেক মিছিল মিটিংয়ের ছবি সে ফেসবুকেও দিয়েছে। সে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী। তার এমন কর্মকাণ্ড আমাদের বিভ্রান্ত ও লজ্জিত করেছে। অভিযুক্ত রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে একাধিকবার মোবাইলে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি AKM আজমল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তরুণ প্রজন্মর জেনজি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। গতকাল বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন 2 বিক্ষোভকারী। এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত এবং কয়েকজন আহত হন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছুরি ছিল, তবে পুলিশ সমানে গুলি ও টিয়ারশেল ছুটতে থাকায় তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। জেনজি 212 নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংগঠক। তরুণ তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েকদিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চালাচ্ছে জেনজি 212। এদিকে গতকাল থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়োগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকানও লুটপাট করেছে জেনজি বিক্ষোভকারীরা।
আবদেসলাম চেগরি নামের এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, আমি একটি ক্যাফেতে বসে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলাম। হঠাৎ দেখলাম বেশ কয়েকজন তরুণ পাশের একটি দোকানে পাথর ছুঁড়ছে। তারপর তাদেরকে দোকানের দরজা ভেঙে প্রবেশ করতে দেখেছি আমি। মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে জেনজি বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান নৌচের পদত্যাগ দাবি করেছেন জেনজি বিক্ষোভকারীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার ২ অক্টোবর যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। হুমায়ুন কবির বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ বিষয়ে কোনো শঙ্কা নেই। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কে এনসিপির উপর হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির। যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযানবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গতকাল বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব নৌযান এবং সেখানে থাকা ২ শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার কিছুক্ষণের মধ্যে ইতালির রাজধানী রোমের তেরমিনি স্টেশনের কাছে পিয়েজ্জা দেই কিনিকুয়েসেন্তো চত্বরে জড়ো হয়ে শত শত ফিলিস্তিনপন্থী আন্দোলনকারী নৌযানগুলো এবং ক্রুযাত্রীদের ছেড়ে দেওয়ার দাবি জানান। এই সময় তারা তেরমিনি স্টেশনের সংলগ্ন ও আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ করে দেন এবং স্লোগান দিতে থাকেন, ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সব কিছু বন্ধ থাকবে। এই সময় আন্দোলনকারীদের আশেপাশে প্রচুর পুলিশ সদস্য ছিলেন, তবে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো সংঘাত হয়নি। ইতালির ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ট্রেড ইউনিয়নগুলো। দেশটির ২টি বড় ট্রেড ইউনিয়ন জোট ইউনিয়ন সিন্দাকেল দি বাসে ইউজিবি এবং কনফেডারেজিওনে জেনারেলে ইতালিয়ানাদের লাভোরও আগামীকাল ৩ অক্টোবর ইতালি জুড়ে হরতাল ডেকেছে। ফ্লোটিলার নৌযান আটক হওয়ার পর বুধবার রাতে স্পেনের বার্সেলোনায় শত শত ফিলিস্তিনপন্থী ইসরায়েলের কনসুলেটের সামনে জড়ো হয়ে এ ঘটনার নিন্দা জানান। সেই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধের দাবি জানানোর পাশাপাশি গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি সংহতিও জানান তারা। একই ঘটনা ঘটেছে জার্মানির রাজধানী বার্লিন, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বার্লিনে সেন্ট্রাল স্টেশনের কাছে বিক্ষোভ করেছেন শত শত ফিলিস্তিনপন্থী। ব্রাসেলসে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। লন্ডনে তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নেমেছেন শতাধিক ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী। আজ বৃহস্পতিবার লন্ডনে বড় সমাবেশ হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের আরোপিত নৌ অবরোধে বিধ্বস্ত গাজায় যখন সাধারণ মানুষের ছোট নৌকা পৌঁছাতে পারছে, তখন শক্তিশালী রাষ্ট্রগুলোর নৌবাহিনী কেন সেটা পারে না, এই প্রশ্ন তুলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সিস্কা আলবানিজ। সারা বিশ্ব থেকে মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হওয়ার প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। বৃহস্পতিবার ২ অক্টোবর এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, গাজার উদ্দেশ্যে যাত্রা করা বেসামরিক সহায়তা বহরের নৌকাগুলো যখন ইসরায়েলি অবরোধ ভেঙে কাছে পৌঁছাতে সক্ষম হয়, তখন শক্তিশালী নৌবাহিনী সমৃদ্ধ রাষ্ট্রগুলো কেন একই কাজ করতে পারছে না, এই প্রশ্ন তুলেছেন ফ্রান্সিস্কা আলবানিজ। তিনি জাতিসংঘে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি। আলবানিজ বলেছেন, যখন বিশ্বের সাধারণ নাগরিকেরা ছোট ও কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল ১১১ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত নৌবাহিনী
বাহিনী কেন সহজেই ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না সেটিই বড় প্রশ্ন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না। আলবানিজ আরও বলেন, চলো এগিয়ে চলো ফ্লোটিলা, নিরাপদে যাত্রা করো, সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক। সংবাদ মাধ্যম বলছে, সারা বিশ্বের মানবাধিকার কর্মীরা বহু সংখ্যক নৌকায় ত্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন। বুধবার গাজা উপকূল থেকে কিছু দূরে ১৩টি নৌকা বা ফ্লোটিলা আটক করে ইসরায়েলি বাহিনী। তবে এখনও ৩০টি নৌকা ইসরায়েলের দিকে যাচ্ছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। অভিযোগ রয়েছে, গাজা উপকূল থেকে ৪৬ নটিক্যাল মাইল দূরে ওই নৌকাগুলোকে আটক করা হয়। ওই নৌকাগুলোর লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে। যে মানবাধিকার কর্মীরা ওই নৌকাগুলোতে আছেন তাদের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি বলেও অভিযোগ করা হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গাজায় ত্রাণ সরবরাহের জন্য তারা যাচ্ছিলেন। বাকি ৩০টি নৌকা এখনও গাজার দিকে তাদের যাত্রা জারি রেখেছে বলেও তারা জানিয়েছেন। স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না, এমন প্রত্যয় জানিয়েছেন সমুদ্র ফ্লোটিলায় অংশ নেয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা বিশ্ব অর্থনীতি অচল করে দেয়ার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান। ফিলিস্তিনের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করেছেন রিমা। সমুদ্র বহরে থাকা তার জাহাজটি গাজা উপত্যকার খুব কাছে পৌঁছে ইসরায়েলি হামলার শিকার ও জব্দ হয়। গাজায় গণহত্যা বন্ধের দাবি এবং ফ্লোটিলা মিশন শেষ করার আহ্বান জানিয়েছেন রিমা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। আমরা বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কিভাবে বাংলাদেশে সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত। বুধবার ১ অক্টোবর রাতে দেবিদ্বার উপজেলার মোহনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ই আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু মুসলিমের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে এমন চিত্র তুলে ধরে প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এই এনসিপি নেতা হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ৫ই আগস্টের পর আপনাদের ওপর এমন কোনো ঘটনা ঘটেছে কি? আপনাদের পূজা অর্চনায় কোনো বাধা দেয়া হয়েছে কি? কোনো মন্দিরে হামলা হয়েছে? জমি বা ব্যবসা দখল করা হয়েছে কি? আমি জানি এসব হয়নি, কিন্তু ভারতীয় মিডিয়া এসব বিষয়ে রীতিমতো প্রোপাগান্ডা চালাচ্ছে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আপনাদের বিপদে আপদে আমরা যেমন পাশে দাঁড়াই, আমাদের বিপদ আপদেও আপনারা পাশে থাকেন। ধর্ম সেখানে কোনো বাধা হয়ে দাঁড়ায় না। এই সত্য আমাদের মনে প্রাণে ধারণ করতে হবে। সাংস্কৃতিক ও সামাজিক কারণে আমাদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে যা আজীবন থাকবে। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আপনাদের এ উৎসবে সব রাজনৈতিক দলের নেতারাই সহযোগিতা করতে আসেন, খোঁজ খবর নেন, এটা একটা ভালো দিক। আমরা চাই হিন্দু মুসলিমের সম্প্রীতির মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার ১ অক্টোবর সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি স্বামী ডেভিড বাফকে নিয়ে ঢাকা ত্যাগ করেন। ৩ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় লন্ডন সফর। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে পারেন। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও নির্বাচনী রোডম্যাপের মতো ইস্যু থাকতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। গত জুলাইয়েও লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রেসি। সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির পরিকল্পনা ও সরকারের প্রতি তাদের অবস্থান নিয়ে আলোচনা হয় বলে জানান দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রেসির এবারের সফর যুক্তরাষ্ট্রের ট্র্যাক টু ডিপ্লোম্যাসির অংশ। আনুষ্ঠানিক নয়, তবে এ ধরনের আলোচনার মাধ্যমে ওয়াশিংটন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী সংস্কার নিয়ে বার্তা দিতে চাইছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ঢাকায় এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ বাড়ার এই সময়ে ট্রেসির লন্ডন সফর রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।